বাকি নিজের রান্নাটুকু এখন নিজেই করে নে, আমি আর কোনো হেল্প করতে পারবো না। আর হ্যাঁ, এত সকালে তুই গোসল করবি কিনা তা তোর ব্যাপার, কিন্তু এমন অপরিষ্কার চেহারা আর জামা কাপড় নিয়ে ভুলেও আমার কিচেনে ঢুকবি না। যেতে হলে গোসল করেই যাবি। অপরিষ্কার লোকজন আবার আমার একটু বেশি অপছন্দ। কেরিত কথা শেষ হতে নাতেই বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে পড়ল। এদিকে আনায়া কিছুক্ষণ তবদা খেয়ে কেনিতের কাজকর্ম দেখার পর দাঁত খিঁচে বলল, ইবলিশ শয়তান আমাকেই অপরিষ্কার বলে গেল। ইচ্ছে তো করছে একে চিবিয়ে খেয়ে বাঁচি। এই বলেই কিছুক্ষণ বিড়বিড় করে রাগ ঝাড়ার পর শপিং ব্যাগগুলো একবার কোনো মতে বিরক্তি নিয়ে দেখল। প্রায় 6 থেকে 8টা জামা নিয়ে এসেছে। হঠাৎ করে আনায়া কি যেন ভেবে মনে মনে বলল, যা ভেবেছিলাম তাই। এই ব্যাটায় আমায় এত সহজে মারবে না। এতগুলো জামা নিশ্চয়ই আমার লাশকে পরানোর জন্য নিয়ে আসিনি। উদ্দেশ্য তো এর অন্য কিছুই। শুধু কি তাই? জানতে হবে। আর না জানলেও সমস্যা নেই, আগে আমায় এখান থেকে যে কোনো উপায়ে বেরোতে হবে। এই বলেই আনায়া কয়েকটা জামা বাইরে করে দেখল। মোটামুটি সবগুলো জামায় কালচে লাল আর কালোর কম্বিনেশনের, নয়তো পুরোটাই কালো। আনায়া পুনরায় বিড়বিড় করে বলল, নিজে এক ইবলিশ, এখন আমাকেও বানাতে চাচ্ছে ইবলিশ। সব কালো, এমন কালো তো শয়তানই পড়বে। তবুও আনায়া বাধ্য হয়ে একটা ড্রেস বের করে সম্পূর্ণ খুলে দেখতেই খানিকটা অবাক হলো। এগুলো তো একদম আনায়ার সাইজের, আর সঙ্গে সে যেমন টাইপের কুর্তিগুলো পরে ঠিক তেমনই। আনায়া মনে মনে ভাবলো, কিনি তো তাকে এসব জামাই আগেও দেখেছিল, কিন্তু তার ড্রেসের একদম খাপে খাপ সাইজের খবর কি করে জানলো। এরই মাঝে হঠাৎ মনে পড়ল আজ রাতের কথা। তার মনে হচ্ছে আজ সে বিছানাতেই শুয়েছিল এবং তার পাশে হয়তো কেউ ছিল। তার সাথে আনায়া কথা বলেছে, কিন্তু আনায়া আদৌ নিশ্চিত হতে পারছে না যে এসব তার স্বপ্ন ছিল নাকি বাস্তব। এসব ভাবতে গিয়ে মুহূর্তেই নিজেকে ধমকে শুধালো যে এসব কিছুই তার স্বপ্ন ছিল। রিয়ানের সাথে বিয়েটা হলে আজ নিশ্চয়ই তাকে এখানে থাকতে হতো না। আনায়া যতই নিজেকে ঠিক রাখতে চায় না কেন, শেষমেশ নিজের এই পরিণতি তাকে ভেতরে ভেতরে হুটহাট আঘাত করে কাঁদিয়ে দেয়। এখন অবশ্য কয়েক ফোঁটা জল চোখ হতে গড়াতেই তার নিমেষেই হাতের তালুর তরুণ গায়েব করে ফেলল। আনায়া গোসল করতে গিয়ে আরেক দফায় অবাক হলো। এত বড় বিলাসবহুল বাথরুম, তবুও কতটা ভূতের মতো লাগছে। কালো, সাদা, লাল, উফ, এই বাড়ির ডিজাইনগুলোই যথেষ্ট সাধারণ মানুষকে পাগল বানিয়ে দিতে। আনায়া অত কিছু না ভেবে দ্রুত গোসল করে নিল। গোসল শেষ করে এক প্রকার কাঁপতে কাঁপতে বাইরে এলো। গোসলের পানি নর্মালি ছিল, তবে এত সকালে তা পুরো বরফ পানির মতো লেগেছে আনায়ার। আর যাই হোক, গোসলে গিয়ে তো আর কেনিতকে এই বিষয়ে চিৎকার চেঁচামেচি করে জানাতে চাইবে না। অবশ্য গোসল করার সময় ততটা ঠান্ডা টের না পেলেও এখন গোসল শেষে ভালোই টের পাচ্ছে। আনায়া নিজের ভেজা চুল নিয়ে রুমে আসতে না আসতেই হঠাৎ তার কানে এলো, এমন মৃগী রোগীর মতো কাঁপাকাঁপি করছিস কেন? বিছানায় কেনিত। আর তার কথা শুনেই আনায়ার মেজাজ খারাপ হলো। এই লোক আবার এসেছে। আনায়া কিছু না বলে কালো রঙের টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে গিয়ে বলল, আমি যাই করি না কেন, আপনার এত সমস্যা কি? আনায়ার কথার উত্তরে কেনিত কিছুই বলল না, বরং আনায়ার কাছে এগিয়ে গিয়ে তার ড্রেসিং টেবিল থেকে একটা হেয়ার ড্রায়ার বের করে আনায়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, ধর, তাড়াতাড়ি চুল শুকিয়ে নে। তোর অসুখ হলে আমার কিছু আসে যায় না, কিন্তু সারাদিন কানের কাছে খুক খুক কাশি আর হাঁচি শব্দ আমি সহ্য করতে পারবো না। এই বলেই কেনিত পাশেই ভাব নিয়ে বুকে হাত গোজে দাঁড়িয়ে পড়ল। অন্যদিকে আনায়া কেনিতের দিকে ক্ষিপ্ত চোখে চেয়ে ওর হাত থেকে চাপটে হেয়ার ড্রায়ারটা হাতে দিল। এদিকে কেনিত হেয়ার ড্রায়ারটা লাইনের সাথে কানেক্ট করে দিয়েছে, কিন্তু আনায়া হেয়ার ড্রায়ারের সুইচ অন করতে গিয়ে ওটা ভুলবশত ওর হাত থেকে আচমকা পড়ে যায়। সঙ্গে সঙ্গে চলতে থাকা হেয়ার ড্রায়ার মুহূর্তেই বন্ধ হয়ে যায়। কেনিত আনায়ার কাজে ওকে কিছু না বলেই আগে হেয়ার ড্রায়ারটা খেয়ে তুলে পুনরায় চালু করতে গিয়ে দেখলো তা আর অন হচ্ছে না। স্তব্ধ চোখে আনায়ার দিকে তাকাতেই আনায়া ভাবলেশীনভাবে বলতে লাগলো, আমি ইচ্ছে করে কিছু করিনি, ভুলবশত হয়ে গিয়েছে। আর এসব জিনিস একটু দেখে শুনে কেনা উচিত। একদম হকার মাল, 2 টাকার মতো।
পড়ার আগেই ভেঙে যায়। আপনি বরং আনায়ার কথা শেষ হওয়ার আগে কেনিত আরও একটা হেয়ার ড্রায়ার বের করে তা অন করে বলল। একদম চুপ থাকবি। এই বলেই কেনিত আনায়ার চুলগুলো আগা থেকে রশ্মির মতো ধরে ধরে শুকাতে লাগলো। যেন মনে হচ্ছে চুল নয়, বরং ভেজা পাটের সুতো শুকাচ্ছে। এদিকে আনায়া তড়িঘড়ি করে কয়েকবার মানা করলো, কেনিত শুনল না। নিজের মতো করে কাজ চালিয়ে যেতে লাগলো। আর আনায়া হতে লাগলো বিরক্ত। তবে কিছুক্ষণ যেতে না যেতেই কেনিত হেয়ার ড্রায়ারটাকে আনায়ার হাতে ধরিয়ে দিয়ে বলল। এখন নিজেরটা নিজেই কর, আমি আর পারবো না। এই বলে কেনিত বড় বড় পা ফেলে অকপটে রুম হতে বেরিয়ে গেল। অন্যদিকে বেয়াক্কেলের মতো তাকিয়ে আনায়া কেনিতের যাওয়ার পানে দেখতে লাগলো। এই মানুষটা এমন কেন? পুরোই অসহ্যকর। আনায়া মুহূর্তে নিজের চোখ মুখ বিরক্তিতে কুঁচকে বলল। আমার জীবনের সবচেয়ে বাজে শয়তান অসভ্য উদ্ভট আর বিরক্তিকর লোক এই ক্যানিথ। অভিশাপ দিচ্ছি এই ব্যাটার কপালে এমন বউ জুটুক যাতে দিনে রাতে বউয়ের প্যারাতেই এর জীবন টানা টানা হয়ে যায়। কালো রঙের লম্বা কুর্তি পরে সঙ্গে গলায় কালো রঙের ওড়না ঝুলে নিচে নেমে এলো আনায়া। আশেপাশে তাকিয়ে দেখলো সোফার একপাশে পায়ের ওপর পা তুলে ভাবলেশীন হয়ে ফোন চালিয়ে যাচ্ছে কেনিত। তবে আনায়া খেয়াল করলো কেনিতকে এখন অনেক বেশি গম্ভীর দেখা যাচ্ছে। চোখ মুখে যেন চিন্তার ছাপও রয়েছে। আনায়া সেসবে পাত্তা দিল না। এই বাড়ির কিচেনটা কোন দিকে সেটা খুঁজে দেখাটা জরুরি, কিন্তু আগ বাড়িয়ে কী থেকে কি করে ফেলবে সেজন্য কেনিতকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো। যতই হোক, আনায়ার কাছে এই বাড়িটা কেন যেন কেনিতের চেয়েও বেশি অদ্ভুত মনে হয়। সে মনে মনে ভাবছে, যখন ও এখান থেকে বেরিয়ে গিয়ে মানুষকে জানাবে যে তাদের শহরের আশেপাশে এমন জায়গা আছে, তখন হয়তো তার কথা কেউই বিশ্বাস করবে না, উল্টো তাকে পাগলও ভাবতে পারে। আনায়া এসব চিন্তা ভাবনা ফেলে রেখে কেনিতের দিকে এগিয়ে যেতে লাগলো। আর কেনিত আনায়াকে নিজের দিকে অগ্রসর হতে না দেখেই ওর দিকে আচমকা বলতে লাগলো। দূরে থাক, খবরদার আমার আশেপাশে আসবি না। আনায়া মুহূর্তেই থেমে গেল, তবে কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলল। আজব তো, আমি কি আপনার আশেপাশে ঘেঁষার জন্য মরতে মরতে থাকি নাকি? এমন অদ্ভুত ব্যবহার না করে এটা বলুন যে আপনার বাড়ির কিচেন কোথায়। আমার খিদে পেয়েছে। নিজে যখন কিছু করবেন না তখন আমাকে তো আমার ব্যবস্থা করতেই হবে, তাই না? কেনিত গম্ভীর মুখে আনায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল। সোজা গিয়ে বামে। এই বলেই কেনিত পুনরায় নিজের কাজে মনোযোগ দিল। এদিকে আনায়া কেনিতের এমন উদ্ভট ব্যবহার আর ভাব দেখে মনে মনে ভেঙিয়ে বলল। এ কি আমার কাজ দেখাচ্ছে বেটা খচ্চর। আনায়া কেনিতের কথা মতো ধীরে ধীরে কিচেনটা খুঁজে নিল, কিন্তু কিচেনে পা রাখতে বিস্ময়ে মুখ কিঞ্চিত থা হয়ে গেল। জাস্ট একজন মানুষ থাকে এই বাড়িতে, অথচ এটা কিচেন না খেলার মাঠ। এত বড় কিচেনে এই লোক এমন কি কাজ করে? বাড়িতে তো কোনো সার্ভেন্টও নেই। আর আনায়ার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো, সবার অগোচরে এই জঙ্গলের মাঝে এমন রহস্যময় বাড়িটা বানিয়েছে কে? মানে কেনিত তো আর নিজে নিজে বাড়ি বানায়নি, নিশ্চয়ই কোনো ইঞ্জিনিয়ার সঙ্গে কর্মচারী তো থেকেছে। বাড়িটাও তো ঠিকভাবে দেখা হয়নি, কত আগের বাড়ি কে জানে। যাই হোক, আনায়া এখন আর এগুলো নিয়ে ভাবতে চাইল না। তবে এখানেও কালচে লাল আর কালো রঙের ছড়াছড়ি দেখে আনায়া বিরক্ত হলো। একটা মানুষের শখ নয়, বরং যথেষ্ট পাগল হলে নিজের বাড়িকে ভুতুরে বাড়ি বানিয়ে ফেলে। এদিকে আনায়া কিচেনের ভেতরে গিয়ে দেখল গুনে গুনে দুটো বড়সড় ফ্রিজ রাখা। এবার এই বিষয়টি নিয়ে খানিকটা তাচ্ছিল্যের সাথে হাসল। একজন মানুষ অথচ ফ্রিজ লাগে দুটো, কি বড়লোকি! অবশ্য এসবকে বড়লোকি নয়, ভণ্ডামি বলে। নিশ্চয়ই ক্যানিথ ব্যাটা কালা টাকা কামায়। এসব বিড়বিড় করতে করতে আনায়া প্রথম ফ্রিজটা খুলতে যেতেই হুট করে আচমকা পেছন থেকে তার নামে ধমক শুনে থেমে গিয়ে পেছনে ফিরল। ফ্রিজ খোলার প্রয়োজন নেই। আনায়া কপাল কুঁচকে বলল। কেন? এখন কি আমাকে বাজে কথা না বলে পাশের ফ্রিজ থেকে যা লাগবে তা নিতে পারিস। ওই ফ্রিজে ক্যানেল আর ক্লারার জন্য খাবার আলাদা করে রাখা। আপনার কুকুর? ঢং দেখে বাঁচি না। দেশের কত মানুষ ভাত পায় না, আর এদিকে কুকুরের জন্য নাকি আলাদা ফ্রিজ। আনায়া তাচ্ছিল্যের সাথে বলা কথাগুলো শুনে কেনিত বিরক্তি নিয়ে বলল। দেশের মানুষের চিন্তা তোর করতে হবে না।
তুই তোর নিজের চিন্তা কর। আর ক্যানেল আর ক্লারা জাস্ট কুকুর না, ওরা আমার। কেনিতের কথা শেষ হওয়ার আগেই আনায়া ফট করে বলতে লাগলো, আপনার বাচ্চা? তা আপনার বউ বুঝি কুত্তারে বিয়ে করেছিলেন, তাই না? মুহূর্তেই কেনিতের চোখ মুখ শক্ত হয়ে গেল, অথচ আনায়ার মুখে দিব্যি শয়তানি হাসি। এদিকে কেনিত নিজেকে সর্বোচ্চ স্বাভাবিক রেখে খানিকটা তাচ্ছিল্যের সাথেই বলল, ভুল কিছু বলিসনি, সত্যি কুত্তারাই বিয়ে করছিলাম। তবে সেই কুত্তার বাচ্চা ক্যানেল আর ক্লারা নয়। মুহূর্তে আনায়া কিছুটা তবদা খেলেও পুনরায় জিজ্ঞেস করলো, মানে আপনি কি সত্যি? সেটা তো তুই ভালো জানিস। এতটুকু বলে কেনিত আর কোনো কথা না বলে সোজা কিচেন থেকে বেরিয়ে এলো। এদিকে আনায়া চোখ ছোট ছোট করলো, সঙ্গে কেনিতকে বিড়বিড় করে কিছু গালাগালি করতে করতেই চুপচাপ নিজের রান্নায় মনোযোগ দিল। একটা প্লেটে দুটো রুটি আর কিছু সাধারণ সবজির মিক্স ভাজি সাজিয়ে আনায়া খেতে খেতে কেনিতের সামনে এসে দাঁড়ালো এবং একবার সবজি সহ রুটির টুকরো মুখে দিতে দিতেই বলল, এই যে আপনি খাবেন? যদি খান তবে আপনার জন্যও নিয়ে আসছি। না। কেনিত এবার নিজের ফোন ছেড়ে নিজের আইপ্যাডের দিকে চেয়ে খুব তড়িঘড়ি করে কিছু করে যাচ্ছে। আনায়ার কথা শুনে ওর দিকে না তাকিয়েই উত্তরে শুধু এতটুকুই বলল। এদিকে কেনিতের এমন ভাব দেখে আনায়া ভাবলেশীন হয়ে বিড়বিড় করে বলল, না খেলে আমার কি? এই বলে আনায়া গিয়ে কেনিতের পাশে বসে অল্প অল্প রুটি ছিঁড়ে তাকে সবজি তুলে খেতে লাগলো। এরই মাঝে হুট করে পাশে থাকা কেনিত কি করছে তা দেখার শখ জাগলো। তবে আনায়া নিজের শখকে চাপা না দিয়ে এই জায়গায় চুপচাপ পায়ের উপর পা তুলে খাবার খেতে লাগলো। তবে বেশিক্ষণ স্থির থাকতে পারল না, তড়িঘড়ি করে কেনিতের উদ্দেশ্যে বলল, আচ্ছা শোনেন, আপনার বাগানে একটু যেতে দেবেন? বেশি কিছু না, জাস্ট একটু ঘুরে আসবো। কেনিত নিজের মতো কাজ করতে থাকা অবস্থাতেই অকপটে বলল, এটা আমার বাড়ি, কোনো রিসোর্ট নয়। আর আমি তোকে পিকনিকে নিয়ে আসিনি। আনায়ের চোখ মুখ শক্ত হলো, সঙ্গে মুখে দেওয়ার জন্য রুটির টুকরো ধরে রাখা ডান হাতটা থেমে গেল। আমি জানি সেটা, কিন্তু আমি আপনার মতো প্রতিবন্ধী না। না, এখানে জেলখানার মতো ফিল পাচ্ছি না, বাড়ির মতো, পুরো জকা খিচুড়ির। কেনিত এবার আনায়ের দিকে ফিরে তাকালো, ওর দিকে খানিকটা মুখ এগিয়ে নিয়ে মুচকি হেসে বলল, তুই কি চাচ্ছিস শুনি? হঠাৎ কেনিতের এমন রূপ চেঞ্জ হতে দেখে আনায়া তবদা খেয়ে গেল। ও বললটা কি, আর কেনিত এভাবে কি বলতে চাচ্ছে? আনায়া কেনিতকে বেআক্কেলের নজরে দেখে ধীর সুরে বলতে লাগলো, আমি আবার কখন কি? আনায়ার কথা শেষ হওয়ার আগেই কেনিত একটা অদ্ভুত কাজ করে ফেলল। হুট করে আনায়ার কথার মাঝে ওর হাতে থাকা রুটির টুকরোটা মুখে তুলে নিল এবং খেতে খেতে গম্ভীর কণ্ঠে বলল, জঘন্য খাবার বানাস তুই, সরে যা এখান থেকে। এই বলেই কেনিত তো পুনরায় নিজের কাজে মনোযোগ দিল, কিন্তু আনায়া পুরো তবদা খেয়ে থ হয়ে বসে রয়েছে। প্রথমে কেনিতকে বেআক্কেল ভাবা আনায়া নিজেই এখন বেআক্কেল হয়ে গিয়েছে। কিছুক্ষণ বিস্ফোরিত চোখে কেনিতের দিকে তাকিয়ে থাকার পর নিজের হাতের দিকে তাকাতেই চেঁচিয়ে বলতে লাগলো, অসভ্য লোক, অভদ্র লোক, বলেছিলাম তো খেতে ইচ্ছে হলে আমি নিজেই এনে দিচ্ছি, তা না। ছি, আমার হাতেই আমার খাওয়াটাই নষ্ট করে দিল। আনায়ার এমন কথাবার্তায় কেনিতের মাঝে কোনো হেলদোল হল না দেখে আনায়া শেষে দাঁত খিচে এসব বলতে বলতেই সোফা থেকে উঠে গিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। এদিকে আনায়া চলে যেতেই কেনিত মুচকি এসে বিড়বিড় করে বলল, ফায়ারবার্ড। তবে এটা বলা মাত্রই কেনিত মুহূর্তেই চোখ মুখ পুনরায় গম্ভীর করে ফেলল আর নিজেকে বারবার সচেতন করতে চাইল নিজের প্রত্যেকটা ছোট বড় পদক্ষেপ নিয়ে। এরই মাঝে হুট করে আজ রাতের কথা মাথায় এলো। আনায়া তখন প্রচণ্ড ঘুমে আসক্ত, অন্যদিকে ছিল কেনিত সজাগ। চারপাশে পিনপতন নীরবতায় কিছুক্ষণ বিছানায় কেনিত এপাশ ওপাশ করল, কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ এটা কোন রোগে ধরলো কে জানে। এমনিতে অবশ্য এটা রোগ নয়, কারণ কেনিত হলো রাতজাগা পাখি, অন্ধকারই তার ভালোবাসা কিংবা ভালো লাগা। কিন্তু এখন তার ঘুম না হলেও কেমন যেন অস্বস্তি হচ্ছে, যে কারণে কেনিত আচমকা উঠে বসলো। মাঝরাতে খুব মৃদু পরিসরে ঠান্ডা অনুভব হচ্ছে তার।
টি শার্ট খুঁজতে এসে বিছানা হাতের নিচে নেমে এলো। তখনই টি শার্টের আগে নজর পড়ল গুটি গুটি হয়ে ফ্লোরে শুয়ে থাকা আনায়ার দিকে। তবে মুহূর্তেই কেনিত ওর দিকে হতে নজর সরিয়ে ফেলল। তখনই আবার নজর পড়ল আনায়ার পায়ের কাছে পড়ে থাকা নিজের কালো রঙের টি শার্টের দিকে। টি শার্টটা নয়, মনে হচ্ছে ঘর মোচার তেনা। ঠিক এমনভাবেই টি শার্টের হাল বানিয়েছে আনায়া। হুট করে মেজাজটা খারাপ হতেই পুনরায় আনায়ার দিকে ফিরে তাকালো, কিন্তু মুহূর্তেই নিজের মাঝে জেগে ওঠা মেজাজটা গায়েব হয়ে গেল। কেনিথ লক্ষ্য করে দেখলো আনায়ার ঠোঁট দুটো অনবরত নড়াচড়া করছে। প্রথমে ভাবলো হয়তো ঠান্ডায় কাঁপছে, কিন্তু আরেকটু ভালো করে খেয়াল করতে দেখলো ও বিড়বিড় করে হয়তো কিছু বলছে। কেনিথ কপাল কুঁচকে ধীর পায়ে আনায়ার কাছে গিয়ে ওর মুখের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এরপর ওর এলোমেলো চুল আর ঘুমন্ত সেই নিষ্পাপ চেহারার মুহূর্তে আটকে গেল। সেইবার তো প্রায় ঘণ্টাখানেক ধরে অফিসে আনায়ার এই ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আনায়ার পুরো মুখশ্রী শ্রেণীবিন্যাস করেছিলেন। সেই কথা মাথায় আসতে কেনিথ কিঞ্চিত ঢোক গেলে আনায়া ঠোঁটের দিকে নজর দিল। হ্যাঁ, সত্যি আনায়া ঘুমের মাঝে কিছু বলছে, তবে তার ঠিকঠাক শোনা যাচ্ছে না। কেনিথ নিজের মাথাটাকে কিঞ্চিত কাত করে আনায়ার মুখের কাছে নিয়ে এলো। ঠিক তখনই আনায়ার অস্পষ্ট স্বরে বলা কথাগুলো ওর কানে এলো। শয়তান বেটা কেনিথ, দেখিস তোর জীবনেও ভালো হবে না। তোর বউ তোকে ঠিকঠাক মতো ভাত খেতে দেবে না। না খেয়ে দে শুকিয়ে কঙ্কাল হয়ে তুই মরে যাবি। আনায়ার এমন কথাবার্তা শুনে কেনিথ আচমকা ওর মুখের দিকে তাকালো। আচ্ছা, ও কি ঘুমের মাঝে কেনিথের সাথে ঝগড়া করছে? কেনিথ এমন চিন্তা ভাবনা করে কিঞ্চিত মুচকি হাসল। আনায়া আর ওর মুখের মাঝে দূরত্ব খুবই ক্ষীণ, কিন্তু কেনিথের গরম নিঃশ্বাসে মাঝে মধ্যে আনায়ার মুখের উপর আশ্রে পড়লেও তার মাঝে কোনো হেলদোল নেই। বোঝাই যাচ্ছে প্রচণ্ড ঘুমে দিন দুনিয়া সব ভুলে গিয়েছে। এরই মাঝে কেনিথ আনায়ার ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আচমকা নিজের মুখটা পাশে সরিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল এবং সরাসরি বসা থেকে উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতেই অগ্রসর হলো। কিন্তু কয়েক কদম এগোনোর পর পুনরায় আনায়ার কাছে ফিরে এসে কিছুক্ষণ সটানভাবে থমকে দাঁড়িয়ে রইল আর আনায়ার দিকে তাকিয়ে রইল এক নজরে। কি যেন ভাবতে না ভাবতেই হুট করেই আনায়াকে খুব সাবধানে কোলে তুলে নিল। এরপর আনায়াকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও আনায়ার পাশে শুয়ে পড়ল। অতঃপর আনায়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আনায়াকে নিজের বলিষ্ঠ হাতে টেনে নিতেই আনায়াও অনায়াসে কেনিথের উন্মুক্ত বক্ষস্থলের মাঝে গুটিসুটি হয়ে এগিয়ে গেল। তবে হুট করে তখন আনায়ার কেনিথকে রেহান ভেবে নিজের আবদার রাখায় কেনিথ বিন্দুমাত্র রাগ করে, বরং দীর্ঘশ্বাস ফেলে ঘুমন্ত আনায়ার আবদার পূরণ করেছে। পুরো কয়েক ঘন্টা ধরে একইভাবে আনায়ার মাথায় হাত বুলিয়েছে আর ওকে নিজের বলিষ্ঠ দু হাতে নিজের বক্ষস্থলের সাথে আগলে রেখেছে। পুরো সময়টা একবারের জন্য নিজের চোখ জোড়া দীর্ঘ সময়ের জন্য বন্ধ করেনি। তবে সেই সঙ্গে মাথার মধ্যে চালিয়েছে নানান চিন্তাভাবনার খেলা। সেই খেলায় অবশ্য কতটা সময় পর কেনিথ তার নিজেও উত্তরও পেয়েছে। আর সেই কারণেই কেনিথ ভোর হওয়ার আগেই আনায়াকে পুনরায় খুব সাবধানে ফ্লোরে শুইয়ে দিয়েছে। আর এদিকে এত কিছু হওয়ার পর এসব কিছু আনায়ার কাছে অজানায় রয়ে গেল। অবশ্য আনায়া যদি এর মাঝে জেগেও গিয়ে কোনো সিন ক্রিয়েট করত, তখন হয়তো কেনিথের রূপটাও ভিন্ন হতো। পুরো ঘটনা পুনরায় মস্তিষ্কে পুনরাবৃত্তি করে কেনিথ সর্বশেষে দীর্ঘশ্বাস ফেলল এবং নিজের চোখ মুখ অনেকটাই গম্ভীর আর শক্ত করে নিজের উদ্দেশ্যে বলতে লাগলো, কেনিথ, ইউর লাইফ হ্যাজ নাও কমপ্লিটলি টার্নড ইন্টু এ ফায়ারি গেম, যেখানে সামান্য আবেগ অনুভূতি তোকে সম্পূর্ণরূপে হারিয়ে দিতে পারে। সো বি কেয়ারফুল অ্যান্ড স্টে ফোকাসড অন হোয়াট ইউ ট্রুলি ওয়ান্ট। প্রায় অনেকক্ষণ সময় পার হওয়ার পরও যখন আনায়া ফিরে এলো না, তখন কেনিথ নিজের কাজকর্ম সব থামিয়ে কপাল কুঁচকে কিচেনের দিকে তাকালো। ড্রয়িং রুম থেকে অবশ্য কিচেন সরাসরি দেখা যায় না। কেনিথ আর দেরি না করে কিচেনে গিয়ে দেখল সেখানে আনায়া নেই। সেখানে থেকে বেরিয়ে যেতে নিলেও আর বেরিয়ে এলো না, বরং ফ্রিজ খুলে কিছু মাংস স্টেক করে কেনিল আর ক্লারার উদ্দেশ্যে যেতে লাগলো।
কিচেন থেকে বেশ খানিকটা দূরে কেনিল আর ক্লারার থাকার জায়গা। কেনিতের এক হাতে খাবার, অন্য হাত তার পকেটে গুটানো। শীত তারা সোজা করে বড় বড় পা ফেলে হেঁটে চলেছে, কিন্তু একটা সময় গিয়ে হুট করেই কেনিত থেমে গেল। আচমকা পাশে ফিরে অন্ধকারের দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করছিস? হঠাৎ অনাকাঙ্ক্ষিত গম্ভীর কণ্ঠস্বরে অন্ধকার হতে চমকে কেউ বেরিয়ে আসতে লাগলো। একটা সময় আনায়া ইতস্তত চেহারা নিয়ে কেনিতের সামনে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলতে লাগলো, আমি তো একটু আপনি বাইরে যেতে দেবেন না, তাই বাড়িটাই ঘুরে ঘুরে দেখছিলাম। কেনিত আনায়ার দিকে কিঞ্চিত কপাল কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতেই আনায়া যতটা পারল নিজেকে স্বাভাবিক করে ফেলল। অন্যদিকে কেনিত তার কুঁচকে থাকা কপালটাকে স্বাভাবিক করেই বলল, এখানে ঘুরে ঘুরে দেখা যাবে এমন কিছু তো আমি দেখছি না। যাই হোক, তোর যেটা ভালো মনে হয় কর, কিন্তু ভুলেও আমার রুমে যাওয়ার চেষ্টা করবি না, নয়তো সেটা তোর জন্যই খারাপ হবে। আনায়া কেনিতের কথা মনোযোগ দিয়ে শুনে কয়েকবার চোখের পাপড়ি ঝাপটিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি কেন আপনার রুমে যাব শুধু শুধু? আচ্ছা আপনি কি কোথাও যাচ্ছেন? হুম। কেনিতের গম্ভীর কথা শুনে আয়ানা ঘাড় উঁচিয়ে বলল। কোথায়? কেনিত পুনরায় গম্ভীর কণ্ঠে জবাব দিল, ক্যানেল আর ক্লারাকে খাবার দিতে। আনায়া খানিকটা মুখ ভেঙে বলল, ও, আপনার ওই আচ্ছা বাদ দিন, আমিও যাই আপনার সাথে। ইচ্ছে? কেনিত এই বলেই আর কি এক মুহূর্ত দেরি না করে পুনরায় তার উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে পেছনে দাঁড়িয়ে থাকা আনায়াও কেনিতের যাওয়ার পানে কিঞ্চিত মুচকি এসে কেনিতের পেছন পেছন যেতে লাগলো। ও মা, জাস্ট শাট আপ। কেনিতের ধমক শুনে আনায়া নিজের চিৎকার দিতে থাকা মুখটা নিজ হাতে চেপে ধরল। তবে কিছুক্ষণ চুপ থেকেই পুনরায় বিস্মিত চোখে কেনিতের দিকে তাকিয়ে বলতে লাগলো, এগুলো কুকুর নাকি বাঘ ভাল্লুক এত বড় বড়? এদিকে আনায়ার কথা নিমেষেই থেমে গেল, সঙ্গে আচমকা ও কয়েক পা পিছিয়ে গেল। কেননা ওর অমন চিৎকার শুনে শান্ত হয়ে বসে থাকা ক্যানেল ক্লারা হুট করেই ডাকাডাকি করতে লাগলো। এতেই আনায়ার কলিজার পানি শুকিয়ে গিয়েছে। একে তো বড়সড় দেখতে, তারপর এমন কালো কুচকুচে। আনায়ার মতে এমন কুকুর তো নিমেষেই জ্যান্ত মানুষ খেয়ে ফেলতে পারবে। এদিকে কেনিত আনায়ার কাজকর্মে কোনো পাত্তা না দিয়ে ক্লারা আর কেনেলের সামনে খাবার দিয়ে শান্ত হতে বলল। এরপর তার পাশেই রাখা রকিং চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বুজল। অতঃপর কেনেল আর ক্লারার উদ্দেশ্যে বলতে লাগলো, ওকে দেখতে কেমন লাগে? কেনিতের কথা পেছনে দাঁড়িয়ে থাকা আনায়া না বুঝলেও কেনেল আর ক্লারা কেনিতের কথায় জোরে জোরে ডেকে সাড়া দিতে থাকলো। এদিকে আনায়া আবারও খানিকটা চমকে কয়েক পা পিছিয়ে গিয়ে কেনিতের দিকে তাকাতে দেখলো কেনিতও তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এদিকে আনায়া প্রথমে এই হাসির অর্থ বুঝতে না পেরে কপাল কুঁচকে ফেলল। তখনই আনায়ার উদ্দেশ্যে কেনিত বলতে লাগলো, ওরা তো বলছে ওদের নাকি তোকে পছন্দ হয়েছে। আনায়া কিঞ্চিত তবদা খেয়ে বলল, মানে তোর মাংস খেতে ওদের কোনো অসুবিধা নেই। কেনিতের কথা শুনে আনায়া বিস্মিত চোখে বলল, কি? খাটের উপর বসে বসে আইপ্যাডের দিকে চেয়ে কপাল কুঁচকে অনবরত কি না কি করে যাচ্ছে। অন্যদিকে আনায়া বারান্দায় হতে নিচের বাগানে কিছুক্ষণ উঁকিঝুঁকি দিতেই তড়িৎ রুমের ভেতরে এসে কেনিতের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনার মতো আপনার বাগানের গাছ ফুলগুলোও তো ভারী অদ্ভুত, বিশ্বাস করুন। আমি এত তরতাজা গাছ ফুল খুবই কমই দেখেছি। এগুলোকেও কি আপনি ভিআইপি খাবার দাবার দেন নাকি? না মানে একটু বেশি অদ্ভুত তো। কেনিত নিজের কাছ থেকে ধ্যান সরিয়ে আনায়ার দিকে তাকালো এবং স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, তুই প্রচণ্ড ফালতুভাবে টাইম পাস করছিস। হোয়াট এভার, ভুল কিছু বলিসনি। আমার বাগানের দেখভালও ভিআইপি স্টাইলেই করি। আনায়া খানিকটা বিরক্ত হয়ে বলল, তা আমাকেও একটু বলেন, আমিও একটু শুনি। তোর শুনে কাজ নেই, ওসবের সাধ্য তো নেই। আসছে টাকার গরম দেখাতে। এখানে টাকা নয়, কলিজার পানি লাগবে, সঙ্গে হাড়হাড্ডির গুঁড়ো। মানে? আপাতত আর কোনো কিছুর মানে জেনে লাভ নেই।
আমাকে এখন যেতে হবে, তবে যথাসময়ে ফিরে আসব। চুপচাপ রুমে বসে থাকবি না ঘুমাবি তা তোর ব্যাপার, কিন্তু টই টই করে যে লাফালাফি করতে না দেখি। আপনার তো নাকি দিনের আলো ভালো লাগে না, তবে এখন কোথায় যাচ্ছেন? কেনিত চলে যাচ্ছিল, তবে আনায়ার কথার উত্তরে গম্ভীর কণ্ঠে বলল, সব কিছুর কৈফিয়ত আমি তোকে দিতে বাধ্য নই। যাক বাবা, আমি আবার। আনায়াকে আর কিছু বলার সুযোগ না দেই কেনিত দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে পড়ল। এদিকে প্রথমে আনায়া খানিকটা ইনোসেন্ট হওয়ার ভাব নিলেও মুহূর্তে কিঞ্চিত বাঁকা মুচকি হাসল। চারপাশে শুনশান নীরবতা। বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলেছে। আনায়া বিছানায় বসে সঠিক সময়ের অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেও জানে না। আচমকা ঘুম থেকে জেগে উঠে বিস্মিত হয়ে নিজের ওপর গালাগালি করতে লাগলো। তবে বেশি সময় নষ্ট না করে একবার বাইরে গিয়ে পরিস্থিতি দেখে নেওয়া উচিত। আদৌ কেনিত এসেছে কিনা তাও তো আনায়ার জানা নেই। আনায়া চুপচাপ রুম থেকে বেরিয়ে পড়ল। এরপর সোজা নিচে এসে প্রথমে স্বাভাবিক কণ্ঠে ডাকতে লাগলো, আপনি কি আছেন? এসে পড়েছেন আপনি, নাকি এখনো আসেননি? মিস্টার ভিকে, আপনি আশেপাশে থাকলে প্লিজ একটু সাড়া দিন। এটা বলেই কিছুক্ষণ চুপ থাকার পর আনায়া খানিকটা মুচকি এসে বলল, তার মানে আপনি কোথাও নেই, তাই তো? এবার আনায়া কিঞ্চিত বাঁকা হেসে বিড়বিড় করে বলতে লাগলো, সো মাম্মা, এবার কাজে লেগে পড়। যা হওয়ার হবে, কিন্তু আমি হাল ছাড়বো না। এই বলে আনায়া আশেপাশে আরেকটু খুঁজেও যখন কোথাও কেনিতে দেখা পেল না, তখন দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে প্রথমে দোতলায় পৌঁছে গেল। উদ্দেশ্য তার প্রথমে কেনিতে রুমটাকে চেক করা। সে সে মনে প্রাণে বিশ্বাসী যে এখানে এমন কোনো রহস্যের সন্ধান মিলবে যা পুরো গেমকে চেঞ্জ করে ফেলতে পারে। আনায়া দরজা খুলতে গিয়ে দেখে দরজা বন্ধ করা। এবার সে কিছু একটা খুঁজতে লাগলো। মুহূর্তেই সে তার কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে পেল। তা দেখে মুচকি এসে এবার নিজের গলা থেকে স্টার শেপের সে লকেটটা খুলে ফেলল এবং তা কালচে দরজার মাঝখানে ছোট্ট একটা স্টার শেপে আকৃতিতে প্রবেশ করাতেই মুহূর্তেই দরজার লকটা খুলে গেল। তবে আনায়া এতে মোটেও বিস্মিত হলো না, বরং মুচকি হেসে চেনটা পুনরায় গলায় পরে নিল। তার বিস্মিত না হওয়া অবশ্য কারণও রয়েছে, কারণ এমন ঘটনার সাক্ষী সে এর আগেও একবার হয়েছে। অনেকক্ষণ অপেক্ষার পরও যখন আনায়া ফিরে এলো না এবং কেনিত আনায়াকে খুঁজতে কিচেনের দিকে গিয়েছিল, সেই সময়টাতে আনায়া মূলত ভিন্ন কিছুর সন্ধান পেয়েছিল। কিচেন থেকে খানিকটা দূরে একদম ফাঁকা জায়গা, খানিকটা অন্ধকার একটা পেন্টিং আনায়ার নজরে পড়ে। কেনিথের বাড়িতে সব পেন্টিংগুলো খুব উদ্ভট হলেও এবার চেনা পরিচিত সাধারণ একটা গোল্ডেন স্টারের ছবি দেখে আনায়া খানিকটা খুশি হয়েছিল। সেটাকে আরেকটু পর্যবেক্ষণ করতে গিয়ে আনায়া খেয়াল করে বাড়ির অন্য সকল জায়গার চেয়ে এই জায়গাটা অনেকটাই পরিত্যক্তের মতো। মনে হচ্ছে ঠিকঠাকভাবে জায়গাটা পরিচর্যাও হয় না, তবে হলেও সেটা খুব কম। আনার এমনটা মনে হওয়ার কারণ হলো আশেপাশে সহ বড় ফ্রেমে বাঁধানো ছবিটাতেও অনেকটা ধুলোবালি জমে গিয়েছে। এর কারণটা অবশ্য আনায়া ঠিক বুঝতে পারল না, তবে আনায়া ছবিটার দিকে খেয়াল করে দেখল এই ছবিটা মোটেও স্বাভাবিক নয়। আনার আচমকা নিজের লকেটের কথা মনে পড়তেই চমকে উঠল। তার অদ্ভুত স্টার শেপের লকেট আর ছবিটা তো একই রকম দেখতে, একদম হুবহু কালার, ডিজাইন সব এক। এটা কি সম্ভব? মুহূর্তেই মাথাটা পুরো ঘুরে গেল। এদিকে সে কেনিতের পূর্ব পরিচিত, অন্যদিকে আবার এই সাধারণ লকেটটাও কেমন রহস্যময় হয়ে উঠল। চারপাশে সব জায়গায় তো শুধু রহস্যই মিলছে, তবে এই রহস্যের উত্তর কোথায় মিলবে তাই তো জানা নেই। সেহেতু জায়গাটা অনেকটাই অন্ধকার, তাই আনায়া চাইলেও ঠিকঠাক সব কিছু পরিষ্কারভাবে দেখতে পেল না, যে কারণে ছবিটা দেখতে গিয়ে এলোমেলোভাবে হাত লেগে ছবিটা নড়ে উঠল, আর সঙ্গে ছবির ফ্রেমের পেছন হতে কিছু একটা নিচে পড়ে গেল। আনায়া প্রথমে খানিকটা চমকে উঠল, দ্রুত নিচে পড়ে থাকা জিনিসটা হাতে নিয়ে দেখল একটা অদ্ভুত ধরনের ছোট ছুরি, যা অনেকটা রাজকীয় কারুকার্যে শোভিত, সোনালি আর কালচে রঙের। তবে উপরে একটা খোলসের মতন আরও একটা সোনালি পাতের আস্তরণ রয়েছে, যার কারণে আনায়া অনেকবার টানাটানি করেও তা খুঁজতে পারল না। এরপর আনায়া ভালো করে খেয়াল করে দেখল
ছুরিটার মাঝে একটা স্টার শেপের ফাঁকা অংশের খোলসের মতো কিছু, মনে হচ্ছে এর মাঝে সেম শেপের কিছু প্রবেশ করলেই তা খুলে যাবে। আনায়া কিছুক্ষণ কপাল কুঁচকে জিনিসটা দেখার পর তড়িৎ নিজের লকেটটা বের করে ছুরির ঠিক জায়গা বরাবর স্টারটাকে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তা বাউন্স করে খুলে গেল। এত ধারালো ছুরি আনায়া খানিকটা বিচলিত হলো। তবে আনায়া এই বিষয়টি দেখে প্রথমে যতটা বেশি অবাক হয়েছিল তার চেয়ে বেশি খুশিও হয়েছিল, কারণ এটা দেখা মাত্রই তার মাথায় খুলে গিয়েছিল নতুন ভাবনা। অবশ্য আনায়া অনেক আগে থেকেই এমন কিছুর প্ল্যান করছিল। আর কিছু হোক বা না হোক, আয়নার মতে পৃথিবীর সব সমস্যায় একটা না একটা সমাধান রয়েছে। আর যখন সেই একটি সমাধানও আমাদের হাত ছেড়ে বেরিয়ে পড়ে, তখন হতাশ না হয়ে দ্বিতীয় সমাধানের খোঁজ করা উচিত। তখন থেকে ছুরিটা আনায়ার কোমরের পেছনে জামার নিচেই গুজে রাখা আছে। আর এখন আনায়া দরজা খোলা মাত্রই খুব দ্রুত কেনিতের ঘরে প্রবেশ করলো। প্রথমে রুমের সাইডটা দেখে আনায়ার মাথা চক্কর দেওয়ার মতন অবস্থা। আগেকার রাজা বাদশারাও হয়তো এমন বিলাসিতা শৌখিনতা করেনি। এক রুমই যেন ফুটবল খেলার মাঠের সমান, অথচ রুমে খুব সামান্য জিনিসপত্র রাখা, বিশাল বড় খাট আর কিছু সামান্য ফার্নিচার। একপাশের দেওয়ালে তো শুধু ছোট বড় পেন্টিং ঝুলিয়ে রাখা, আবার অন্যদিকে পুরো দেওয়ালের সঙ্গে আঁকা বিশাল বড় বড় দুটি চোখ, এবং যার আশেপাশে নানা ফুল লতাপাতার কারুকার্যে ঘেরা। সে চোখ জোড়ার দিকে আনায়া আচমকা তাকাতেই বুকের মাঝে হাত চাপড়ে ঢোক গেল। মনে হচ্ছে চোখ দুটোই তাকে সম্পূর্ণরূপে গিলে খাবে। আনায়া প্রথমে ভেবেছিল চোখ দুটো কেনিথের হয়তো, কিন্তু পরে খেয়াল করলো এই চোখজোড়া কোনো মেয়ের হয়তো। তবে চোখজোড়া আদতে কার তা আনায়া খেয়াল করে দেখার প্রয়োজন মনে করল না, বিধায় তার কাছে বিষয়টি অজানায় রয়ে গেল। আনায়া এসব ছেড়ে রুমের অন্যান্য দিকে নজর বোলাতে লাগলো। খেয়াল করে দেখলো রুমে আরও একটি দরজা রয়েছে, যেটা নিশ্চয়ই বাথরুমই হবে। এছাড়া আর তেমন কিছুই নেই, দূরে একটা বড়সড় বারান্দা ব্যতীত, যে কারণে আনায়া খোঁজার মতো তেমন কিছুই দেখতে পেল না। তবে এসেছে যখন, এমনি এমনি তো যাওয়া যাবে না, তাই দ্রুত গতিতে বিছানার পাশে ছোট্ট কাভারের কাছে গিয়ে ড্রয়ারগুলো খোলার চেষ্টা করলো, কিন্তু সবার উপরের ড্রয়ারটা ব্যতীত বাকি সকল ড্রয়ার লক করে রাখা। আনায়া পুনরায় স্টার শেপের লক সিস্টেমের কিছু আছে কিনা তা খুঁজে পাওয়ার চেষ্টা করলো, তবে এবার আর এখানে তেমন কিছুই দেখতে পেল না। এসব সাধারণ জিনিসে এমনটা থাকবে না, এটাই স্বাভাবিক। আনায়া বিরক্তি নিয়ে প্রথমে ড্রয়ারটা খুলতে গিয়ে দেখলো কিঞ্চিত খুলে আর বাকিটা খুলছে না, হয়তো কিছু একটার সাথে আটকে গিয়েছে। আনায়া প্রচণ্ড বিরক্ত হলো এসব দেখে। কি করতে এসেছে আর এসব কি হচ্ছে? আনায়া তড়িৎ কোমরের পেছন থেকে ছুরিটা বের করে সেটা লকটা খুলল এবং দ্রুত গতিতে সেলটা খুলতে গিয়ে খানিকটা আঙ্গুলের সাথে লেগে গিয়ে রক্ত বের হতে লাগলো। আনায়া আরও বেশি বিরক্ত হলো, তবে এটি মাঝে ব্যথায় হাত ঝাড়ি দিতে গিয়ে ছুরির শেলটা কাভারের নিচে ছিটকে চলে গেল। আনায়া দীর্ঘশ্বাস ফেলে শেলটা বের করতে গিয়েও ব্যর্থ হলো। এত চিকন জায়গায় তার হাত কোনোভাবেই ঢুকবে না। চারপাশে লাল রঙের আলো জ্বলছে আর টেবিলের নিচে পুরোটাই কালো কুচকুচে। আনায়া এবার এসবের চিন্তা বাদ দিল। তার ভাবনার মতো যেখানে কিছুই হবে না তা খুব ভালো করেই বোঝা হয়ে গেছে। কেনিথকে সে পরে দেখে নেবে, কিন্তু আগে এখান থেকে বের হতে হবে। আনায়া ছুরিটা নিয়ে দ্রুত ড্রয়ারের মাঝে জোরে চাপ দিতেই তড়িৎ খুলে গেল। তবে সেখানে যেসব জিনিস রাখা ছিল তাতে আনায়া পুরো তপ্তা খেয়ে গেল। কয়েকটা ছোট কাচের শিশি ব্যতীত কিছুই নেই। আনায়া হতাশ হয়ে একটা কাচের শিশি হাতে নিয়ে দেখল তাতে খুব ছোট করে ইংরেজিতে পয়জন, যা দেখে আনায়া কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলল, বিষ! এই বেটায় এসব রেখে কি করে? আর বড় কথা, আমি এটা নিয়ে কি করব? নিয়ে নিব? যদি এখান থেকে বের হওয়ার প্ল্যান কাজে না আসে, তবে এটা বেটাকে খাইয়ে উপরে পাঠিয়ে দিব। প্ল্যানটা খারাপ না। আনায়া জাস্ট একটা ছোট শিশি উঠিয়ে ড্রয়ার লাগিয়ে রুম থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু হুট করে কেন যেন বাথরুমটা দেখতে যাওয়ার শখ জাগলো। শখ নয়, বরং না চাইতেও তার মন বলছে ওখানে যাওয়া উচিত। আজও আনায়ার মতে একখান প্রশ্ন ঘুরপাক খায়। আনায়া তার বুক সমান একটা কাভারের ওপরে ফুলদানির পাশে ছুরি আর শিশিটাকে রেখে
বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা খোলা মাত্রই চমকে উঠল। পা বাড়িয়ে 2 কদম যেতে না যেতেই ওর চারপাশে চোখ বুলিয়ে নিতেই ওর হাত পা সহ পুরো শরীর কাঁপতে লাগলো। এতদিন যেটাকে সে স্বপ্ন আর বাস্তবতায় গুলিয়ে ফেলত, আজ ঠিক তেমনটাই তার চোখের সামনে দৃশ্যমান। সেই একই চিরচেনা লাল রঙের আলোয় আচ্ছাদিত বিশাল বাথরুম, সেই একই পজিশনে রাখা বাথটাব, আর তার সামনে ঠিক সেই জায়গা যেখানে কেনিথ বসেছিল। আনায়া বুঝতে পারছে না সে নিজের চোখের সামনে সব কি দেখছে। অনবরত তার গলা শুকিয়ে যাচ্ছে। যদি সেই ঘটনা সত্যি হয় তবে আনায়ার রক্তের বাথটাবে ডুবে থাকা সেটাও কি? আনায়া জানে না। তার চোখ মুখ দিয়ে অনবরত ঘাম ছুটছে। না চাইতেও এখন মনের মাঝে কেনিথকে নিয়ে ভয় ঢুকছে। আর ভয় পাওয়া মানে সে দুর্বল হয়ে যাবে। আনায়া নিজেকে শক্ত করতে চেয়েও কোনো লাভ হলো না, বরং এটি মাঝে নাকের কাছে অনবরত রক্তের গন্ধ ভিতরে লাগলো, যেটা দরজা খোলার সাথে সাথে আনায়া অনুভব করলেও এত কিছুর মাঝে এই বিষয়টি খেয়াল করার সুযোগ হয়নি। আনায়া নিজের অজানা ভয়ে কাঁপতে থাকা শরীরে বাথটাবের দিকে এগোতে লাগলো, কারণ ওখান থেকে গন্ধটা বেশি তীব্র অনুভব হচ্ছে। আনায়া বাথটাবের সামনে দাঁড়িয়ে দেখল বাথটাবটা ঘন তরলে পূর্ণ করে রাখা হয়েছে। বাথরুমের লাল আলোতে তরলটা দেখতেও একদম কালচে দেখাচ্ছে। আনায়া কাঁপা কাঁপা হাতে নিজের হাত এগিয়ে তরলের মাঝে খানিকটা আঙুল চুবিয়ে তা নিজে নাকের কাছে এনে শুকতেই ওর মাথা ঘুরতে লাগলো। হাত পা অবশ হয়ে যাবে এমন অবস্থা। তড়িৎ অন্য হাতে নিজের মুখ চেপে যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে আসতে চাইল। এখানে আর এক মুহূর্ত থাকলে আনায়া আর সজ্ঞানে থাকতে পারবে না। আনায়া নিজের সর্বশক্তি প্রয়োগ করে এক প্রকার ছুটতে লাগলো। প্রথমে বাথরুম হতে আর পরবর্তীতে সোজা রুম থেকে বেরিয়ে পড়ল। এর মাঝে না দরজা লাগানোর সুযোগ হলো, না তার সেই ছুরি আর শিশিটা। তার হিমোফোবিয়ার জন্য সে অতটুকু সময় যে ওখানে সজ্ঞানে থাকতে পেরেছে এটাই তো অনেক। আনায়ার শরীর এখনও ঠিকঠাকভাবে কাজ করছে না, অনবরত মাথা চক্কর দিচ্ছে। এই মুহূর্তে আনায়া আর কোনো কিছু না ভেবে দ্রুত বাড়ির সদর দরজায় পৌঁছে গেল। সেখানেও সে স্টার শেপের ডিভাইন খুঁজে পেল। আনায়ার জানা ছিল এমনটাই হবে। হাঁপাতে থাকা আনায়া কিঞ্চিত মুচকি হাসল, তবে এই হাসি দীর্ঘস্থায়ী হলো না। নিজের গলা হতে লকেটটাকে দরজায় ঠিক সঠিক স্থানে প্রবেশ করিয়েও কোনো লাভ হলো না। আনায়া পুনরায় একই কাজ করল, তবে কোনোভাবেই দরজা খুলো না। আনায়া এটা দেখে অস্থির হয়ে উঠল। সঙ্গে মনের ভেতর ভিড়তে লাগলো আতঙ্ক, ভয়। সে এটা কোথায় এসে পড়েছে? কেনিথ আদতে কি? তাই তো সে বুঝতে পারছে না। বিষের বিষয়টি না হয় মানা যায়, কিন্তু ওসব এত এত রক্ত। আনায়া দরজায় প্রচণ্ড গতিতে ধাক্কাধাক্কি করতে লাগলো। কোনো প্রকার সন্তোষজনক ফলাফল না পেয়ে অস্থিরতায় কাতর হতে লাগলো। চোখের কোণায় পানি জমতে শুরু করলো। আয়নার আর এক মুহূর্ত এখানে থাকার ইচ্ছে নেই। কেন যেন তার শুধু এটাই মনে হচ্ছে, কেনিথকে সে যেমন সাধারণ পাগল ভেবেছিল ও তা নয়। কোনো ভয়ঙ্কর। আয়নার আর ন্যূনতম ভাবার মতো অবস্থা নেই। আয়নার দরজা থেকে সরে এসে পুনরায় ড্রয়িং রুমের দিকে ছুটল, শুধুমাত্র এই আশায় যে কিছু না কিছু বের হওয়ার উপায় তো পাওয়া যাবে। আনায়া প্রচণ্ড অস্থিরতার সঙ্গে হাঁপাতে লাগলো। ছুটতে ছুটতে সোফা সহ আশেপাশের সব জায়গায় রিমোট খুঁজতে লাগলো। বেচারির মাথায় নেই যে আদৌ রিমোট এখানে পাবে কিনা, কিন্তু আপাতত জান প্রাণ লাগিয়ে সন্ধান চালাতে লাগলো। মাঝে মাঝে আতঙ্কে চোখ হতে আপনা আপনি পানি ঝরতে লাগলো। আনায়া তড়িৎ নিজের হাতের সাহায্যে মুছে নিল, কিন্তু নিজের ব্যর্থ চেষ্টা করাটা সে আর থামালো না। এরই মাঝে হন্য হয়ে ছুটতে থাকা আনায়া যখন সুইমিং পুলের একদম পাশ হতে অতিক্রম করতে লাগছিল, ঠিক তখনই আচমকা তার পায়ের এক আকস্মিক টান পড়ে। আনায়ার অস্থির মস্তিষ্ক অনুভব করলো যে কেউ সজোরে পানি হতে আনায়ার পা ধরে খিচে পানিতে টেনে নিচ্ছে। আর ধারণা মতে ঠিক এমনটাই হলো। আনায়া সোজাসুজি ঠিকঠাকভাবে কিছু বোঝার কিংবা করে ওঠার আগেই নিজের ভারসাম্য হারিয়ে পানির মাঝে আছড়ে পড়ল। মুহূর্তের মাঝে আনায়া যখন সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গিয়ে ছোটাছুটি করতে লাগলো, তখনই সে পানির নিচে থাকা মানবের অস্তিত্ব অনুভব করল।
এবং সে মানবটি যে আনায়ার কোমরে হাত পেঁচিয়ে নিজের দিকে অগ্রসর করছে তাও আনায়ার বোধগম্য হলো। আনায়ার আর বুঝতে বাকি নেই এই লোকটি কে। তবে অন্যান্য বারের মতো যেমন কেনিতের কাজকর্মে তার রাগ হয়, এবার ঠিক তেমন কিছুই হচ্ছে না। আনায়ার মাঝে শুধু এবার কেনিতকে নিয়ে আতঙ্ক বিরাজ করছে। প্রায় কিছুক্ষণ সময় পর্যন্ত কেনিতের দরুন আনায়াকে পানির নিচে থাকতে হলো, যার ফলে একটা সময় পর ওর শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। অন্যদিকে কেনিত যে আনায়ার কোমর শক্ত করে পেঁচিয়ে নিজের কাছে বদ্ধ করে রেখেছে তা আনায়ার কাছে দৃশ্যমান। অনেকবার নিজের হাতের সাহায্যে কেনিতের কাছ থেকে ছাড়া পেতে চাইলেও কোনো লাভ হয়নি। ঠিক যখন আনায়ার অবস্থা করুণ হতে লাগলো, ঠিক তখনই কেনিতের পাষাণ মন গড়ল এবং সে আনায়াকে সহ নিজের পানির ওপরে উঠে এলো। কাঁধ পর্যন্ত দুজনেরই পানিতে ডুবে রয়েছে, শুধু দুজনের মাথাটা পানির ওপর দৃশ্যমান। আনায়া জোরে জোরে হাঁপিয়ে কয়েকবার শ্বাস নিল। এরপর খানিকটা স্বাভাবিক হতেই কেনিতের দিকে নিস্তেজ চোখে তাকিয়ে দেখল কেনিতের ঠোঁটে কিঞ্চিত মুচকি হাসি ঝুলছে। এমন সিচুয়েশনেও কেনিতের মাঝে কোনো হেলদোল নেই। কেনিতের বাহুর মাঝে আবদ্ধ আনায়া মুক্ত হওয়ার জন্য নিজের হাতের সাহায্যে ছোটাছুটি করতে করতে করুণ স্বরে বলতে লাগলো, ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। কে আপনি? আপনার পরিচয় কি? সত্যি করে বলুন প্লিজ। আমায় প্লিজ মারবেন না। আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো আপনাকে কোনোদিনও চিনতামও না, আগে কখনো দেখিও। তবে কিসের প্রতিশোধ নিতে চান আপনি? আপনি আনায়া আরও কিছু বলার জন্য উদ্বেগ হওয়ার আগেই কেনিত আনায়াকে নিজের কাছে আরও একটু টেনে নিয়ে এলো এবং ধীর সুরে মুচকি হাসতে হাসতে বলতে লাগলো, তাহলে এতক্ষণে মরণের ভয় ঢুকেছে। খুব তো সাহস দেখাচ্ছিলি, বারবার নিষেধ করেছিলাম কিন্তু একবারও আমার কথা শুনিসনি। এছাড়া নিজেকে প্রচুর চালাক ভাবাটা ছিল তোর সবচেয়ে বড় বোকামি। তবে আফসোস আমার একটাই, খুব কঠিন কিছু সাক্ষী তোকে আজই হতে হবে, কারণ এবার তাড়াহুড়োটা করতে তুই আমায় বাধ্য করেছিস। আনায়ার মুখ চুপসে গিয়েছে। আচমকা তার মনের ভয়টা হু হু করে বেড়ে চলেছে। তবে এবার কেনিতের হাবভাবে কেন যেন তার চিন্তাভাবনা আকস্মিকভাবে পরিবর্তন হতে লাগলো। তার মন প্রাণ বলছে কেনিত তাকে নয়, বরং তার পরিবার কিংবা খুব কাছের কারো ক্ষতি করতে চায়। হঠাৎ এমনটা মনে হওয়ার কারণ আনায়ার নিজেরও অজানা। তবুও সে কেনিতকে এই বিষয়ে সতর্ক করতে চাইলেও সে সুযোগ আর হলো না। বরং তার আগেই কেনিত আনায়াকে আরো খানিকটা শক্ত করে পেঁচিয়ে সোজা পানির অতলে ডুব দিল। পানি স্বচ্ছ হলেও গভীরতা অনেক। আনায়া দম আটকে রয়েছে। অন্যদিকে কেনিত অকপটে আনায়াকে নিয়ে পানির আরো গভীরে তলিয়ে যাচ্ছে। একটা সময় পর আনায়ার চোখ ঝাপসা হলো, সঙ্গে তার দমও ফুরিয়ে আসতে লাগলো। ঠিক সেই মুহূর্তে কেনিত আনায়াকে নিয়ে সুইমিং পুলের এক পাশের দেওয়ালের মাঝে গোল আকৃতির বড় গর্ত দিয়ে অন্য পাশে প্রবেশ করলো। আনায়া নিজের করুণ অবস্থায় ঠিকভাবে কিছু করতে না পারলেও এমন অদ্ভুত জিনিস দেখে আনায়া প্রচণ্ড বিস্মিত হলো। তবে তার দম আচমকা ফুরিয়ে যাওয়ার ফলে অনেক বেশি পানি খেয়ে শ্বাস আটকে ফেলল। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে আনায়া সামান্য ছটফটও করতে পারছে না। অতঃপর এক গাদা পানি নাক মুখ দিয়ে প্রবেশ করার পর কেনিত আনায়াকে নিয়ে নিজের বাড়ির সেই সিক্রেট অংশে প্রবেশ করলো। কিন্তু চারপাশটায় ঠিকঠাকভাবে চোখ বুলিয়ে নেওয়ার আগেই আনায়া সম্পূর্ণ সেন্সলেস হয়ে পড়ল। তারা তারা ঠিক কতক্ষণ পর আনায়ার জ্ঞান ফিরল তা আনায়ার জানা নেই। মাথাটা প্রচণ্ড ভার হয়ে গেছে। মাথার ভিজা চুলগুলো বিধ্বস্তভাবে এলোমেলো। ভেজা কাপড় শরীরের সাথে লেপ্টে খানিকটা শুকিয়েও গিয়েছে। আনায়া নিজের ভারী ভারী চোখের পাতাগুলো একবার কোনো মতে খুলছে, তো আবার কখনো তার নিমেষেই বন্ধ হয়ে যাচ্ছে। অবশ্য তার সেন্স নিজে নিজে ফেরেনি, বরং তার নাম ধরে বারবার কারো ডাকাডাকিতেই জ্ঞান পুরোপুরি ফিরেছে। আনায়া নিজের নিস্তেজ চোখের পাতা দুটো ধীরে ধীরে খুলতে লাগলো। শরীরটাও এত বেশি নিস্তেজ ঠেকলো যে তা বলার বাইরে। আনায়া কোনো মতে চারপাশটা তাকিয়ে দেখার চেষ্টা করলো। কেমন অদ্ভুত বিশাল একখানা জায়গায়, এই জায়গায় কি সব অদ্ভুত সব জিনিসপত্র। দূরে সেই সুইমিং পুল, চারপাশে লাল নীল আলোয় সমাহার। আনায়া নিজের হাত
নাড়াতে চায় গিয়ে দেখলো আনায়া নিজের হাত নাড়াতে গিয়ে দেখলো তার হাত দুটো চেয়ারের হাতলের সাথে বেঁধে রাখা। আনায়া এবার নিজেকে যতটা পারলো তটস্থ করে হাত দুটোকে ছোটাতে ব্যস্ত হয়ে পড়ল। আশেপাশে আর কোনো দিকে তার তাকানোর সুযোগ হলো না। ঠিক সেই মুহূর্তে কারো কণ্ঠস্বর শুনতে পেল। তারা হাতের বাঁধন না হয় পরেও ছুটাতে পারবি, কিন্তু এবার একটু সামনে তাকিয়েও তো দেখ। তোর স্পেশাল সারপ্রাইজ যে এখন তোর সামনে। আনায়ার কাছে এই কণ্ঠস্বর খুবই পরিচিত। সঙ্গে বর্তমানে এই কণ্ঠস্বর আনায়ার কাছে এক আতঙ্কের সুর। আনায়া কেনিতের কথা অনুসরণ করে সামনে তাকাতেই দেখতে পেল তার থেকে কিছুটা দূরে একজন মধ্যবয়স্ক লোককে ঠিক তার মতো করে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। লোকটিকে আনায়া প্রথমে অজ্ঞান ভাবল, পরবর্তীতে খেয়াল করে দেখল লোকটি প্রচণ্ড নিস্তেজ হয়ে পড়েছে, যে কারণে মাথা নিচু করে চোখ বন্ধ অবস্থায় খুবই ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। এছাড়া লোকটির মুখে শরীরে কী সব যেন লেগে রয়েছে। আনায়া ভালো করে লক্ষ্য করতেই মনে হলো লোকটি মারধর করার ফলে বিভিন্ন জায়গায় রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা দেখে আনায়া আকস্মিক চমকে উঠল। সঙ্গে মাথা নিচু করে চোখ বুজে বসে থাকা লোকটিকে আচমকা তার খুব পরিচিত একজন মনে হলো, যে লোকটা আনায়ার বর্তমান দুনিয়ায় সবচাইতে বিরাজ করে। আনায়া প্রচণ্ড বিস্ময়ের সাথে পাশে তাকাতেই বড়সড় দেহের কেনিতকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। কেনিতের হাতে একটি প্লায়ার্স, যেটিকে সে অনবরত টলক করে যাচ্ছে এবং আনার দিকে তাকিয়ে বিস্তৃত বাঁকা হাসছে। এই প্রথম হয়তো কেনিতকে আনায়ার এত বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। তার হাসিটায় যেন শরীরে আরও বেশি আতঙ্কের শিহরণ জাগাচ্ছে। আনায়ার মাঝে কেনিতকে নিয়ে আতঙ্ক আর সে মধ্যবয়সী লোককে এইখানে এই অবস্থায় দেখে প্রচণ্ড বিস্ময় জাগিয়েছে। আর আনায়ার এই বিস্ময় কাটার আগে কেনিত আচমকা মাথা নিচু করে ঝিমিয়ে থাকা লোকটির মাথার চুলের মুঠি শক্ত করে ধরে তার মাথাটাকে সোজা করল। আর ঠিক মুহূর্তেই আনায়ার সামনে লোকটির বিধ্বস্ত রক্তাক্ত চেহারাটা স্পষ্ট হলো, যা দেখা মাত্রই আনায়ার মুখ আকস্মিকভাবে উন্মুক্ত হলো। সঙ্গে অস্পষ্ট স্বরে মুখ হতে বেরিয়ে এলো, বাবা। কেমন লাগলো তোর স্পেশাল সারপ্রাইজ? কেনিতের পৈশাচিক হাসি আর রাগান্বিত কণ্ঠস্বরে আনায়া আঁতকে উঠল। এসব কি তার স্বপ্ন নাকি সত্যি, তা বিশ্বাস করতে পারছে না। চোখ মুখে যেমন বিস্ময় তেমন আতঙ্কের ছাপ। আনায়া বিস্ময়ে ঘেরা চোখজোড়া একবার নিজের বাবাকে দেখছে তো একবার কেনিতকে। কপাল বেয়ে এখন ঘাম ঝরছে। খানিকটা সময় নিয়ে আনায়া নিজেকে তটস্থ করল। কয়েকবার ঢোক গিলে জোরে জোরে নিঃশ্বাস ফেলে তারেকের উদ্দেশ্যে বলতে লাগলো, বাবা, বাবা, আমার কথা তুমি শুনতে পারছো? ও বাবা, সাড়া দাও বাবা তুমি। কথা বলতে বলতেই আনায়ার কথা বলার শক্তি ফুরিয়ে গেল। গলার মাঝে একদলা আতঙ্ক আর কষ্ট জমাট বেঁধে গিয়েছে। মেয়ে হয়ে কি করে নিজের বাবার এমন রক্তমাখা আতঙ্কপ্রাপ্ত চেহারা সহ্য করা যায়? তারেকের ঠোঁটের এক পাশ হতে অঝরে রক্ত গড়াচ্ছে। নিস্তেজ শরীরের নিস্তেজ চোখের পাতাগুলো বহু কষ্ট করেও পুরোপুরি খুলছে না। চোখ আর গালের পাশে রক্ত লেগে রয়েছে। সঙ্গে তারেককে দেখে মনে হচ্ছে যেন সে আনায়ার ডাকে সাড়া দিতে চেয়েও পারছে না। যা দেখে আনায়ার চোখ আচমকা জল জমে উঠেছে। দাঁত দিয়ে ঠোঁট চেপে নিজেকে কোনো মতে আটকিয়ে কেনিতের দিকে তাকিয়ে অনুনয় করে বলতে লাগলো, কেন করছেন এসব? দোহাই লাগে আপনার, অন্তত আমার বাবার সাথে কিছু করবেন না। আমার বাবাকে ছেড়ে দিন। আপনার যত রাগ, যত ক্ষোভ, যত প্রতিশোধ নেয়ার সবকিছু আমার সাথে নিন। প্রয়োজনে আপনি আমায় নির্দ্বিধায় মেরে ফেলুন, আমি কিচ্ছু বলবো না। তবু আমার বাবাকে কষ্ট দেবেন না প্লিজ, উনি অসুস্থ। শেষের কথাটুকু আনায়া ক্রন্দনরত সুরে খানিকটা চিৎকার করে বলল। ঠিক তখনই কেনিত তারেকের চুলের মুঠিটাকে আরেকটু শক্ত করে ধরে ঘাড়টাকে একদম সোজা করালো এবং আনায়ার উদ্দেশ্যে বলতে লাগলো, না, তোকে মেরে ফেলার জন্য তো আমি তোকে এখানে নিয়ে আসিনি। তুই মরলে সব কাহিনী শেষ। যে কষ্টটা আমি পেয়েছি সেটা তুই কি করে পাবি? আর নিজের বাপের জন্য এত ন্যাকা কান্নার কোনো প্রয়োজন নেই। এসব তোর বাপের প্রাপ্য। আর কেউ সিচুয়েশনের জন্য শুধুমাত্র তুই দায়ী। আর এই সিচুয়েশনের জন্য শুধুমাত্র তুই দায়ী, আর কেউ নয়। নিজের বাপের কপালে এইসব তুই নিজেই টেনে এনেছিস। এই বলে কেনিত একটা পৈশাচিক কাণ্ড করতে উদ্বেগ হলো।
সে তারেকের মাথাটা ছেড়ে দিয়ে তারেকের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। আয়নার দিক হতে সম্পূর্ণ উল্টোমুখী হয়ে তারেকের মুখের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে মুচকি হাসল। যে হাসি ঠোঁটে এক ভাষা প্রকাশ করলেও কেনিত চোখের ভাষায় যেন ছিল ভয়ঙ্কর কিছু। এদিকে আনায়া কিছুই বুঝতে পারছে না। কেনিত সেখানে বসে বসে কি করছে তাও ঠিকঠাক দেখা যাচ্ছে না। আনায়া অস্থির হয়ে পড়ল। সে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেলার পর কেনিতকে ডাকতে লাগলো আর তারেককে ছেড়ে দেওয়ার অনুরোধ করতে লাগলো। আর কেনিত শুধু আনায়ার কথা শুনে কিছুটা সাইড হলো, যাতে আনায়া তার বাবা আর কেনিত উভয়কেই ঠিকঠাক দেখতে পারে। কেনিতের হাবভাব আনায়া ঠিক বুঝতে পারছে না। ও কি করতে চাইছে তাও তার মস্তিষ্কের আন্দাজের বাইরে। এরই মাঝে কেনিত তারেকের ডান হাতের কনিষ্ঠ আঙুলটাকে এক হাতে ধরে অন্য হাতে থাকা ধারালো প্লায়ার্সটাকে আঙুলের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। আনায়া কেনিতের কাজকর্ম দেখে স্তব্ধ হয়ে পড়ল। ও অস্থিরতায় বারবার ঢোক গিলছে, আর একবার নিজের বাবাকে তো একবার কেনিতকে বিস্ময়ের চোখে দেখছে। এদিকে তারেক মাথা খানিকটা কাত করে কাঁপতে কাঁপতে আতঙ্কিত চোখে নিজের আঙুলের দিকে চেয়ে রয়েছে। যেহেতু তারেক পুরোপুরি সুস্থ নয়, সেহেতু এখনও সে শারীরিকভাবে পুরোপুরি সক্ষম নয়, সঙ্গে তার বাকশক্তিও স্পষ্ট নয়। যে কারণে তার সাথে খুব খারাপ কিছু হলেও স্পষ্ট সুরে চিৎকার করা ছাড়া তার করার মতো আর কিছুই নেই। কি করতে চাইছেন আপনি? আমার বাবার সাথে কিছু করবেন না প্লিজ। আনায়া নিজের হাত পা বাঁধা বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য জোরে জোরে নড়াচড়া করতে করতে কথাটা কেনিতের উদ্দেশ্যে ক্রন্দনরত সুরে অনুনয় করে বলল। কিন্তু এতে কেনিতের কোনো হেলদোল হলো না, বরং কেনিত আনায়ার কথা শুনে ওর দিকে তাকিয়ে কিঞ্চিত হাসল। অতঃপর পুনরায় নিজের মুখ ঘুরিয়ে নিয়ে তারেকের আতঙ্কিত চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই তারেকের আঙুলটাকে প্লায়াসের মধ্যে স্থাপিত করলো। এটা দেখা মাত্রই আনায়ার চোখ থেকে আকস্মিকভাবে পানি ঝরতে লাগলো এবং সে কেনিতের দিকে বিস্মিত চোখে চেয়ে বলতে লাগলো, না, এমন কিছু করবেন। আনায়ার কথাটুকু আর সম্পূর্ণ হলো না, বরং তার আগেই কেনিত নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে প্লায়ার্সে জোরে চাপ দিতেই তারেকের তাজা রক্তযুক্ত কাটা ঘনিষ্ঠ আঙুলটা সরাসরি ফ্লোরে ছিটকে পড়ল। বাবা, এটা দেখা মাত্রই আনায়া আকস্মিকতায় জোরে চিৎকার করে স্তব্ধ হয়ে পড়ল। তার পুরো শরীর অনবরত কাঁপছে। বিস্ময় ঘেরা চোখ জোড়া হতে অনবরত পানি ঝরল। নিজের বিস্মিত চেহারার উন্মুক্ত মুখটাও আর বন্ধ হচ্ছে না, আর না সেখান হতে একটাও শব্দ বের হওয়ার মতন শক্তি রয়েছে তার। অন্যদিকে চোখের সামনে নিজের হাতের আঙুলটাকে ছিটকে পড়াটা তারেকের নজর হতেও এড়িয়ে গেল না। ঘটনাটা এত দ্রুত ঘটায় তারেক প্রথমে আনায়ার মতো বিস্ময়ে চোখে এমন কাণ্ড হতে দেখলেও মুহূর্তে যখন তার মস্তিষ্ক সক্রিয় উঠল, তখন সে প্রচণ্ড ব্যথায় ছটফট করতে লাগলো, সঙ্গে তার অস্পষ্ট ভাষায় চিৎকার করতে থাকলো। কিন্তু এত কিছুতে কেনিতের মনে কোনো আলাদা অনুভূতি তৈরি হলো না। তার যেন তারেক আর আনায়ার এই কষ্ট দেখেই শান্তি হচ্ছে, কিন্তু এই সামান্য শান্তিতে তো কেনিতের মন ভরবে না। সে এই পৈশাচিক শান্তি আরো বেশি উপভোগ করতে চায়, যে কারণে সে শুধু একটা আঙুল কেটেই থামল না, বরং একে একে ডান হাতের আরো 4টি আঙুল নির্দ্বিধায় কেটে ফেলল। দ্বিতীয়বার একই কাজ করার পর আনায়া আবারও নিজের বাবার জন্য ছটফট করে কেঁদে ভাসালেও নিজের বাবার এমন করুণ অবস্থা নিজ চোখে দেখার মতো মানসিক কিংবা শারীরিক শক্তি আর জোগালো না। আনায়া ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল তারেকের অমন ছটফটানি আর বিভৎস হৃদয় বিদারক চিৎকারে, যে কারণে আনায়া একটা সময় তীব্র কষ্টে ছটফট করতে করতেই নিজের বাবার হৃদয় বিদারক করুণ পরিণতিকে নিজের চোখে ভাসমান স্মৃতি বানিয়ে জ্ঞান হারালো। আনায়া চেয়ারের মাঝে চোখ বুজে অজ্ঞান হয়ে ঢুলে পড়তেই তারেক নিজের সকল ব্যথা উপেক্ষা করে আনায়ার দিকে ইশারা করে মুখ নাড়িয়ে অস্পষ্টভাবে কি যেন সব বলতে লাগলো, সঙ্গে নিজের কাটা হাত নাড়িয়ে আনায়ার দিকে তাকিয়ে উত্তেজিত হতে লাগলো। জীবনে যে কতই অপকর্ম করুক না কেন, একজন বাবা নিজের শেষ সময়েও নিজের আগে সন্তানের কথা ভাবতে বাধ্য। আর যেমনটা তারেকের সাথে হচ্ছে, একসময় হয়তো সে অনেকের সাথেই অন্যায় করেছে, নিজের সন্তানকে হয়তো নিজের আক্রোশের শিকার বানিয়েছে, কিন্তু শেষ জীবনে একটু হলেও তার অপকর্মের তিক্ত অনুভূতিতে সে অনুশোচনা করেছে।
নিজের মেয়েদের এত যত্ন আত্মি ভালোবাসায় সেও হয়তো বাকিটা জীবন ভালো হয়ে থাকতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তাকে সে সুযোগ দেয়নি। যত যাই হোক, যার যার কর্মফল একদিন সবাই ভোগ করবে। হয়তো সেটা পরকাল, কিংবা ভাগ্য বেশি খারাপ হলে তার দুনিয়াতেই ভোগ করতে হয়। আর হয়তো তারেকের ভাগ্য একটু বেশিই খারাপ ছিল, বিধায় এখন তার কর্মফল বীভৎসভাবে দুনিয়াতেই ভোগ করতে হবে। আজ অবশ্য তারেকের সেই স্বপ্নের কথা মনে হচ্ছে। অনেক আগে থেকে আনায়াকে নিয়ে সে অদ্ভুত সব স্বপ্ন দেখত, যার ফলে সে বাস্তবের আনায়া আর তার স্বপ্নের আনায়াকে গুলিয়ে ফেলত। সবসময় তার স্বপ্নের মূল গল্প ছিল আনায়ার হাতে তার ধ্বংস। আজ কেন যেন মনে হচ্ছে সে আজকের দিনের জন্য হয়তো আগামভাবে সেই স্বপ্নগুলো দেখেছিল। কেনিত সরাসরি তারেককে নিজের পরিচয় না দিলেও তারেক খুব ভালো করে কেনিতকে চিনে ফেলেছে। অবশ্য তার কল্পনার বাইরে ছিল যে এই ছেলে আবারও কোনোদিন এভাবে ফিরে আসবে, তাও কিনা তার মেয়ের জীবনের সাথে পুনরায় জড়িয়ে। তারেক আজ নিজের পরিস্থিতির জন্য আনায়াকে সরাসরি দোষারোপ না করলেও কোনো না কোনোভাবে যে সবকিছুকে পুনরায় সংযুক্ত আনায়াই করেছে। আর যে কারণে ধরা যায় তারেকের স্বপ্নের অর্থ ভুল কিছু ছিল না। আনায়ার জন্যই তাকে বা নিজের কর্মফল দুনিয়াতেও ভোগ করতে হবে। কেনিত তারেকের এমন হাবভাব নিজের কাজকে স্থগিত রাখল এবং তারেককে ইশারা মতো পেছনে ফিরে আনায়ার অবস্থা দেখে হঠাৎ সবকিছু ফেলে দাঁড়িয়ে পড়ল। আনায়ার দিকে এগিয়ে গিয়ে ওর হাত পায়ের বাঁধনগুলো খুলে দিল এবং খুব দ্রুত নিস্তেজ শরীরের আনায়াকে পাজা করে তুলে নিয়ে আয়নার বিধ্বস্ত অচেতন মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বিড়বিড়িয়ে বলল, আমি তো তোকে পুরো পিকচারটা লাইভ দেখাতে চেয়েছিলাম, কিন্তু তুই তো জাস্ট ট্রেইলারই সহ্য করতে পারলি না। ইটস ওকে, আমি না হয় তোর জন্য পুরো পিকচার ভিডিও করে রেখে দেব, এরপর না হয় দুজনে মিলে একসাথে দেখব। ওকে বেবস? আনায়াকে নিয়ে কেনিত সেখান থেকে প্রস্থান করার পথেই আচমকা তারেকের অস্পষ্ট স্বরে বলা ডাকটা শুনে আচমকা ওর পা জোড়া থেমে গেল এবং সে আনায়াকে নিয়ে পুনরায় পেছনে ঘুরে তারেকের দিকে যেয়ে মুচকি হাসল। তারেককে দেখে মনে হচ্ছে ও প্রচণ্ড কষ্ট নিয়ে কেনিতের দিকে নিজের চোখ জোড়া খুলে তাকিয়ে রয়েছে, যেন ওকে কিছু বলতে চায়। হঠাৎ তারেকের কথা শুনে কেনিত যথেষ্ট অবাক হয়েছে, তবে সে তা তাচ্ছিলের সাথে মুচকি এসে তার দিকে এগিয়ে যেতে লাগলো। আর খুব দ্রুতই কেনিত আয়নাকে নিয়ে তারেকের সামনে উপস্থিত হয়ে তার উদ্দেশ্যে বলতে লাগলো, বাহ, শেষ সময়ে মুখে বুলি ফুটেছে দেখি। আবার আমাকেও দেখি ভুলিসনি, ঠিকই চিনতে পেরেছিস। বাট সরি, এখন আর তোর বাঁচার কোনো অপশন নেই। তুই যেটা করেছিস তার ফল আজ তুই পাবি। হোয়াট এভার কী বলতে চাস সেটা বল। আজ এত বছর পর অস্পষ্ট স্বরে এতটুকু বলেই তারেক হাঁপিয়ে গেল। অন্যদিকে তারেকের কথা শুনে কেনিত তার ছেলের সাথে হেসে পড়ল, জাস্ট এটা বলার জন্য এত কষ্ট করলি। আর কি বলছিস তুই? তোর মেয়েকে যেন কিছু না করি, ওর কোনো দোষ নেই। ইউ নো হোয়াট, আজ তোর এই পরিস্থিতির জন্য একমাত্র তোর মেয়েই দায়ী, নয়তো আমি তো তোকে ছেড়েই দেব ভেবেছিলাম। কিন্তু ঘুরে ফিরে তোর ভাগ্য ঠিকই আবারও মৃত্যুর পথ খুঁজতে আমার কাছে চলে এসেছে। বাহ, মেয়ের প্রতি এত ভালোবাসা! কিন্তু সত্যি বলতে এখন পর্যন্ত ওকে আমি কিছুই করিনি, বাট নাও আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আই উইল বি ফাকিং হার। কথাটা বলা মাত্রই কেনিত তারেককে উদ্দেশ্য করে চোখ মারল এবং আনায়াকে নিয়ে সেখান থেকে পুনরায় চলে যেতে নিলেই তারেকের ছটফটানে দেখে থেমে যায় এবং তারেকের উদ্দেশ্যে তাচ্ছিল আর রাগের সাথে আবারও বলতে থাকে, জানি কষ্ট হবে, মেয়ের জন্য ছটফট করবি, কিন্তু কি করব বল? তুই আমার মায়ের মৃত দেহটাকে পর্যন্ত নিস্তার দিসনি, আর সেখানে আমার এত সুন্দর একটা বউ থাকতে কিছু না করে কিভাবে ছেড়ে দেই? কেনিত কথা বলতে বলতেই একবার আনায়ার অচেতন মুখের দিকে চেয়ে মুচকি হাসল। এদিকে তারেক ওর দিকে বিধ্বস্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আচমকা হাসতে লাগলো, যার হাসির পাখে উন্মুক্ত হতে থাকা দাঁতগুলোও এখন রক্তাক্ত। আর তারেকের এমন অসময়ে আজব হাসি দেখা মাত্রই কেনিত কিছুটা অবাক হলো, সঙ্গে তার মেজাজও খানিকটা বিগড়ে গেল। এই লোকটির কষ্টতে কেনিত শান্তি চায়, সেখানে এ কেন আচমকা হাসছে? কেনিত খানিকটা কড়া কণ্ঠে বলতে লাগলো, হঠাৎ
হাসছিস কেন? মাথার তার ছিঁড়ে গিয়েছে? তারেক কেনিতের কথায় নিজের হাসি থামালো না, বরং হাসতে হাসতেই কেনিতের উদ্দেশ্যে ফিসফিস করে কিছু কথা বলল।